আমি তো এইমাত্র তৈরি হচ্ছিলাম রাজপ্রাসাদে যাব বলে। না মহারাজ, আপনি যদি একটু তাড়াতাড়ি যান খুব ভালো হয়। কেন? না সকাল হতে না হতেই রাজপ্রাসাদে একটা ছোট্ট বালক এসে উপস্থিত হয়েছে। যেই বালকটির গায়ের রং হলো কৃষ্ণ বর্ণ, তার শোভা কেমন না শতকোটি চন্দ্রের কিরণকেও সে হার মানায়। তাকে যখন জিজ্ঞাসা করতে গেলাম, হ্যাঁ রে বালক, তুই কেন এসেছিস? সে মেঘের গর্জনের মতো বলে উঠল, আমি কেন এসেছি তার কৈফিয়ত তোমাদের দেব না। ডাকো তোমাদের ইন্দ্রদুম্ন রাজাকে, যা বলার আমি ওনাকেই বলবো। তাই তো আমরা আপনার কাছে ছুটে এলাম। আপনি চলুন, ওই বালক আপনাকে কিছু বলতে চায়। ঠিক আছে দাঁড়ি, তুমি যাও, আমি আসছি। এই বলে মহারাজ তৈরি হয়ে রাজপ্রাসাদে উপস্থিত হয়েছে। কুলগুরু রাজার মাথার স্বর্ণ মুকুটটা পরিয়ে দিয়েছেন। কুলগুরুকে প্রণাম জানিয়ে যেই না রাজসিংহাসনে বসতে যাবেন, এমন সময় বালক গর্জন করে বলিল, স্তব্ধ হও মহারাজ। আপনার সাহস তো কম নয়, আপনি আগেই চলেছেন ওই রাজসিংহাসনে বসতে। দাঁড়ান দাঁড়ান, পরে বসবেন, আগে আমার প্রশ্নের উত্তর দিন। বলো বলো, তোমার কি প্রশ্ন আছে? না মহারাজ, আগে আমার প্রশ্নগুলোর উত্তর দিন। কি প্রশ্ন? না কাল রাত্রিতে আপনি বাঁশির সুর নূপুরের ধ্বনি শুনতে পেয়েছিলেন? হ্যাঁ বলো, শুনতে পেয়েছিলেন। আপনি বাঁশির সুর নূপুরের ধ্বনি শুনে ধরতে গিয়েছিলেন? হ্যাঁ বলো, ধরতে তো আমি গিয়েছিলাম। কেন ধরতে গেলেন আপনি? আপনি কি জানেন কে এসেছিল? কে আপনাকে বাঁশির সুর নূপুরের ধ্বনি শুনিয়েছিল? আপনি কি জানেন? তবে শুনুন। তোমারও প্রাণের ঠাকুর নীল মাধব না, তোমার প্রাণের ঠাকুর নীল মাধব না, তোমার প্রাণের ঠাকুর নীল মাধব না, তোমার প্রাণের ঠাকুর নীল মাধব না, গোপনে পূজিত হয় এই মত ধার, গোপনে পূজিত হয়, গোপনে পূজিত হয় এই মত ধার, গোপনে পূজিত হয় এই ভক্ত ধার। তাহারে আনিবে তুমি আপন আগারে, তাহারে আনিবে তুমি আপন আগারে। শোনো মহারাজ, আপনার আরাধ্য দেবতা গোপনে পূজিত হচ্ছে নীল মাধব রূপ নিয়ে। আপনি তাকে সন্ধান করুন এবং সন্ধান করে নিজ আলয় স্থাপন করুন। কেমন ভাবে? তাহারে আনিবে তুমি আপন আগারে, তাহারে আনিবে তুমি আপন আদরে, করিবে মহিমা প্রচার জগত মাঝারে, করিবে মহিমা প্রচার জগত মাঝারে, করিবে মহিমা প্রচার জগত মাঝারে, আর করিবে মহিমা প্রচার জগত মাঝারে। তার মহিমা প্রকাশ করো, তার মহিমা প্রচার করো, তার মহিমা প্রচার করো, তার মহিমা প্রকাশ করো, তার চরণ আশ্রয় করো, তার মহিমা প্রচার করো, তার চরণ আশ্রয় করো, তার মহিমা প্রচার করো, তুমি জগন্নাথের প্রতিষ্ঠা করো, তার মহিমা প্রচার করো। জগন্নাথ নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। জগন্নাথ প্রতিষ্ঠা করো, তার মহিমা প্রচার করো, তার মহিমা প্রচার করো, প্রতিষ্ঠা করো, তার মহিমা প্রচার করো, তার মহিমা প্রচার করো, তার মহিমা প্রচার করো। রাজামশাই মনে মনে ভাবতে লাগলেন, আমার আরাধ্য দেবতা গোপনে পূজিত হচ্ছে, তার সন্ধান করে আমায় নিয়ে আসতে হবে, আর এই জগৎ মাঝে তাকে প্রতিষ্ঠা দিতে হবে। ভাবতে ভাবতে বালককে যখন জিজ্ঞাসা করতে গেছে, দেখছে বালক আর নাই। কোথায় গেল সেই বালক? কোথায় গেল? আমার যে তাকে অনেক প্রশ্ন করার আছে। কোথায় গেল সেই বালক? মহারাজ, বালক তো চলে গেছে। কেন গেল সে? আমার যে অনেক কিছু জিজ্ঞাসা করার ছিল। সঙ্গে সঙ্গে দৈববাণী করে বলে দিলেন, শোনো ভক্তমর, আমি তোমার আরাধ্য দেবতা নীলমাধব গোপনে পূজিত হচ্ছি এক সবর জাতির কাছে।
তুমি আমাকে তাদের কাছ থেকে সন্ধান করে নিয়ে এসে এই জগৎ মাঝে প্রতিষ্ঠা দাও। এই বলে সেই বালককে দেখতে না পেয়ে মহারাজ আমার মাটিতে গড়াগড়ি খাচ্ছে। কেমন ভাবে? মাধব মাধব বলি রাজা কাঁদেন উচ্চ ঈশ্বরে। মাধব মাধব বলি রাজা কাঁদেন উচ্চ ঈশ্বরী। মাধব মাধব বলি রাজা কাঁদেন উচ্চ ঈশ্বরে। মাধব মাধব বলি রাজা কাদের উচ্ছ্বাসরে রাজমুকুট স্খলিত ভূমির ওপার। রাজার রাজমুকুট স্খলিত ভূমির উপরে। তার নয়ন জলে বিরাম নাই রে। আরে নয়ন জলে বিরাম নাই রে। নয়ন জলে বিরাম নাই রে। নয়ন জলে বিরাম নাই রে। রাজার রাজমুকুট ঘষে পড়িল। নয়ন জলে বিরাম নাই রে। কে আছো কোথায় আছো মোর মাধবের আনো। কে আছো কোথায় আছো মোর মাধবের আনো। নয়নে হেরিয়া ভাবে পণ্ডিত ব্রাহ্মণ। নয়ন রিয়া ভাবে পণ্ডিত তখনো। কিছু লোভী ব্রাহ্মণগণ মনে মনে ভাবলেন এই সুযোগ, মহারাজের রাজমুকুট মাটিতে গড়াগড়ি খাচ্ছে। এমন সময় গিয়ে যদি আমরা রানীমাকে একটু বলি, রানীমা এই রাজ্যে অমঙ্গল নেমে এসেছে, আপনি যদি না যজ্ঞ করেন তাহলে আমাদের মহারাজ হরিবোল হয়ে যাবে, আপনার শাঁখা সিঁদুর আর থাকবে না, তাহলে আমাদের কিছু পাওনা গণ্ডা হবে। তাই লোভী ব্রাহ্মণগণ রানীমাকে গিয়ে বলতে শুরু করলো, অমঙ্গল হইল আজি মনেতে ভাবিয়া। অমঙ্গল হলো আজি মনেতে ভাবিয়া। সংবাদ পাইল রানী গৃহেতে থাকিয়া। সংবাদ পাইল ভাবে হইয়া।
রাজ্যের বুঝিও মঙ্গল হলো, রাজ্যের বুঝিও মঙ্গল হলো, রাজ্যের